এই গল্পটি এক যুবকের, যার নাম শরীফ উসমান বিন হাদি। তিনি ছিলেন একজন সমাজকর্মী, আন্দোলনের মুখপাত্র, যিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব দিয়ে পুরো দেশকে মুগ্ধ করেছিলেন। তার জীবন, বার্তা ও মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এই ডকুমেন্টারিতে আমরা দেখব তার জীবনের প্রতিটি অধ্যায়: শৈশব, শিক্ষাজীবন, আন্দোলন, ঘটনা, মৃত্যুর পর প্রতিক্রিয়া এবং তার উত্তরাধিকার। শরীফ উসমান হাদি জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠির নলসিটি গ্রামে একটি ধর্মীয় পরিবারে। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন। শৈশব থেকেই হাদির মন সততা, ন্যায়পরায়ণতা এবং শিক্ষার প্রতি আকৃষ্ট হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়েন। শিক্ষা জীবনের সময় তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। তার নেতৃত্বের গুণাবলী তখন থেকেই স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীতে তিনি নিজের শিক্ষার্থী হিসাবে মানুষকে অনুপ্রাণিত করতে থাকেন। ২০২৪ সালের ১৩ই অগস্ট ঢাকার টিচার স্টুডেন্ট সেন্টারে শরীফ উসমান হাদি ইনকলাব মঞ্চ আন্দোলনের মুখপাত্র হিসাবে দায়িত্ব নেন। তিনি শুধু মুখপাত্রই ছিলেন না, তিনি আন্দোলনের প্রাণশক্তি। জুলাই ২০২৪ আন্দোলনে তার নেতৃত্ব ও বক্তব্য দেশের নানা প্রান্তে তরুণদের মধ্যে নতুন সাড়া জাগায়। তিনি বলেন, রেভলিউশন বিলংস টু দ্য পিপল। এই আত্মবিশ্বাস এবং জনগণের প্রতি দায়বদ্ধতার মানসিকতা তাকে অপ্রতিরোধ্য নেতৃত্বে পরিণত করে। শরীফ উসমান হাদি শুধু আন্দোলনের নেতা ছিলেন না, তিনি একটি নতুন রাজনৈতিক দার্শনিক চিন্তার প্রতিনিধিত্ব করতেন। আত্মনির্ভরতা, গণতন্ত্র এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তার বক্তৃতা তীক্ষ্ণ ছিল। কিন্তু তার বক্তব্য এবং দাবিগুলো কখনো কখনো বিতর্কও সৃষ্টি করত। যে কোনো দেশের জন্য এই ধরনের আলোচনাই সমাজের সচেতনতা বাড়ায়। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় হাদি নির্বাচনী প্রচার অভিযানে অংশ নিচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে গুরুতর আহত করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসার সময় ডাক্তাররা জানান তার মাথায় গুলির কারণে মারাত্মক ক্ষতি হয়েছে। সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ১৮ই ডিসেম্বর ২০২৫-এ শরীফ উসমান হাদি মারা যান। তার মৃত্যু সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্র শোক ঘোষণা করে। রাষ্ট্রীয় ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং দূতাবাসগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হয়। ধর্মীয় স্থানগুলোতেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শোকে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়। এই সময়কালটি দেশের জন্য একটি গভীর শোক ও সংহতির মুহূর্ত। তার জানাজা অনুষ্ঠিত হয় সাউথ প্লাজা, জাতীয় সংসদ ভবনের সামনে। হাজারো মানুষ অংশ নেয়। পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাধিস্থ করা হয়। এই মুহূর্তটি দেশের জনমত এবং সংবাদে স্মরণীয় হয়ে থাকে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। শাহবাগ মোড়ে সিট ইন ব্লকেড হয়। মানুষ দাবি করে হত্যাকারীদের দ্রুত বিচার হোক। অনেকে তার নৈতিক ও রাজনৈতিক অবদান স্মরণ করেন। এই সময় রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ হত্যা মামলার তদন্ত চালাচ্ছে। কিছু সন্দেহজনক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়। ইনকেলাব মঞ্চ ৩০ দিনের মধ্যে দ্রুত বিচারের দাবি জানায়। এই সময়কালে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে মহাসমর্থন এবং জনমত উভয়ই প্রচলিত হয়। শরীফ উসমান হাদির জীবন ও মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার সমর্থকরা তাকে আন্দোলনের প্রতীক হিসাবে মনে রাখে। দেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আলোচনায় তার মৃত্যু আজও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। শরীফ উসমান হাদির জীবন আমাদের শেখায়, একজন মানুষের কথা, নেতৃত্ব এবং সংগ্রাম কিভাবে সমাজে পরিবর্তন আনতে পারে। তার স্মৃতি, বার্তা ও প্রভাব আজও আমাদের মাঝে বেঁচে আছে। এই ডকুমেন্টারি সেই গল্পের সাক্ষী।